প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে রূপাই স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক, রূপাই স্কুল অ্যান্ড কলেজ গণিত। তোমাদের সাথে আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত 4.2 বীজগণিত রাশির যোগ এবং বিয়োগ, লেকচার 2। তোমরা অবশ্যই দেখেছো আমরা লেকচার 1 গত ক্লাসে আমরা 4.3 এর লেকচার 1 আমরা করেছি। তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করেছো। সেখানে আমরা বিভিন্ন ধরনের যোগ বিয়োগ শিখেছি। যোগ বিয়োগ ওইখানে আমরা শিখেছি। এখন আমরা শিখব ওই অধ্যায়েরই কিছু সৃজনশীল। এটা হচ্ছে লেকচার 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই সামনে খাতা কলম নিয়ে আমার সাথে সাথে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। দেখো, আমি তোমাদের জন্য একটা সৃজনশীল বোর্ডে লিখেছি। সেটাও দেখো যে a স্কয়ার, b স্কয়ার এবং c স্কয়ার তিনটি বীজগণিত রাশি হলে আমাদের সৃজনশীল ক হচ্ছে b স্কয়ারের সাংখ্যিক সহগ কত। খ নম্বর হচ্ছে a স্কয়ার দ্বিগুণের সাথে c স্কয়ার 3 গুণের যোগ। এরপরে আছে দেখো গতে আছে a স্কয়ার 3 গুণের সাথে b স্কয়ার দ্বিগুণের বিয়োগফলের সাথে, মানে থেকে b স্কয়ারের দ্বিগুণের বিয়োগফলের সাথে c স্কয়ারের 4 গুণের যোগ। তাহলে আমরা এই সৃজনশীলটা প্র্যাকটিস করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো এবং অবশ্যই প্র্যাকটিস করবে আমার সাথে সাথে। আমি আশা করি তোমাদের মনোযোগ সহকারে দেখো, তাহলে অবশ্যই দেখবে অনেক সহজ এবং অনেক সহজভাবে আমরা কি এগুলা লেসনগুলো শেষ করতে পারবো। দেখো, তাহলে আমরা প্র্যাকটিস শুরু করি সৃজনশীলটা। দেখো, কতে আমাদের বলা হয়েছে যে b স্কয়ারের সাংখ্যিক সহগ। এখন দেখো, তার আগে একটু বলি সহগ বলতে আমরা কি বুঝি। যদি আমি তোমাকে বলি যে 2b স্কয়ার, যদি বলা হয় b স্কয়ার এর সহগ, সহগ বলতে সাথে যেটা থাকে সেটা হচ্ছে সহগ 2। যদি বলা হয় b স্কয়ারের সূচক, সূচক হচ্ছে কি, যে চলক থাকবে, চলকের উপর যে পাওয়ার থাকবে সেটা হচ্ছে সূচক বা ঘাত। এটাকে আমরা সূচক বা ঘাতও বলে থাকি। যদি বলা হয় যে রাশির চলক কোনটি, চলক হচ্ছে b, তাহলে দেখো আমরা কিন্তু সহজেই বুঝতে পারছি যে আমরা এখানেও পারবো। যে আরেকটা কথা বলি, যদি এখানে b স্কয়ার, শুধু b স্কয়ার থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কিছু না থাকলে সাথে কি থাকে, 1 থাকে। যদি শুধু b থাকতো সেই ক্ষেত্রে আমাদের সহগ কত হতো, সহগ হচ্ছে 1, সূচক হচ্ছে 1, চলক হচ্ছে b। দেখো, তার মানে কি, যদি কিছু না থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে 1 আছে। তার মানে এটা আমরা সহগ, সূচক এবং চলক এভাবে আমরা নির্ণয় করতে পারি। দেখো, ক নম্বরে বলেছে b স্কয়ারের সহগ। তাহলে আমরা সমাধান লিখব। এখন দেখো, সমাধান ক। তাহলে আমাদের কি লিখতে হবে যে b স্কয়ার এর সাংখ্যিক সহগ সমান, তাহলে তোমরা একটু আগে বুঝে গেছো যে এখন কি হবে, শুধুমাত্র 1 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে কোনটা কিন্তু খুব সহজে আমাদের হয়ে গেল। তার মানে কি, আমরা কিন্তু সহজেই বুঝতে পারছি যে b স্কয়ার সমান সহগ হচ্ছে কিছু নাই, তার মানে কি 1 আছে। আমি তোমাদের আগেই বলেছি, তোমরা সহজেই বুঝতে পারছো। ক নম্বরে বলেছে যে আমাদের a স্কয়ার a স্কয়ারের দ্বিগুণের সাথে, তাহলে আমি লিখি a স্কয়ার এর দ্বিগুণ সমান, দ্বিগুণ মানে 2 গুণ a স্কয়ার সমান সমান 2a স্কয়ার। তারপর বলা হয়েছে যে c স্কয়ার 3 গুণ c স্কয়ার এর 3 গুণ সমান, আমি আগে মানটা বের করে নেব, তারপর আমরা অঙ্কটা সমাধান করব। তাহলে এখানে আমাদের 3 গুণ c সমান সমান 3c স্কয়ার। তাই দেখো, এখন আমাদের সুতরাং আমাদের বলা হয়েছে কি, আমরা লিখবো যে a স্কয়ার এর দ্বিগুণের সাথে c স্কয়ার এর 3 গুণের যোগ সমান সমান। তার মানে কি, আমি কি বলেছি যে a স্কয়ারের দ্বিগুণের সাথে c স্কয়ারের 3 গুণ,
যোগ, এখানে না আসলে আমরা একটু নিচে লিখে রাখো, তাহলে 2a² প্লাস 3c², এটা হচ্ছে আমাদের অ্যানসার। দেখো অঙ্কগুলো অনেক সহজ, যদি তুমি প্র্যাকটিস করতে পারো, যদি তুমি বুঝতে পারো তাহলে সহজ হবে, আর যদি না পারো তাহলে কিন্তু কঠিন হবে। দেখো তুমি a² দ্বিগুণ বলছে 2 দিয়ে গুণ করছি, 3c² 3 গুণ বলছে 3 দিয়ে গুণ করছি, তার মানে আমাদের প্রশ্নে চেয়েছে কি, প্রশ্নে বলেছে যে a² দ্বিগুণের সাথে c² এর 3 গুণের যোগ। 3 গুণের যোগ মানে কি, যে রাশিটা পেয়েছি ওই রাশিগুলো যোগ করতে বলছে। দেখো আমরা স্বাভাবিকভাবে যোগ বুঝি কিভাবে, যে 5 + 2 7 লিখি, কিন্তু a গুণ a যোগ a কি লিখি, 2a লিখি। এখন তোমার যদি a + b থাকে, তুমি কি a + a+ লিখতে পারবা? পারবা। তখন কিন্তু আমরা a + b কে a + a রাখি। এখানে দেখো 2a² + 3c², তার মানে কি আলাদা জিনিস, এজন্য ওইভাবেই অ্যানসারটা রেখে দিব আমরা। তাহলে আমি আশা করি যে তোমরা খ নাম্বারটা বুঝতে পারছো। এখন আমরা গ নাম্বারটা দেখো, চেষ্টা করব ইনশাআল্লাহ তোমরা বুঝে নেবে। আমাদের গতে বলেছে যে a² এর 3 গুণ। আমাদের গ নম্বরে বলেছে যে a² এর 3 গুণ, 3 গুণ, তার মানে কি 3 গুণ a² সমান 3a²। এখন দেখো যদি বলে b² এর দ্বিগুণ, একই রকম অঙ্ক, শুধুমাত্র একটু চেঞ্জ আছে। দ্বিগুণ বলতে কি 2 গুণ b² সমান 2b²। দেখো সহজে কিন্তু আমরা বোঝাচ্ছি, আমরা গ নম্বরটা অ্যানসার করে ফেলতে পারবো। এরপরে বলেছে c² এর 4 গুণ। আমরা আগে কয় গুণ কোনটা কয় গুণ চেয়েছে সেটা আমরা বের করে নিব, তারপরে সমাধান করব, দেখবে তাহলে সহজ হয়ে যাবে। তাহলে 4 গুণ সমান 4 c² সমান 4c²। দেখো আমরা যে তিনটা মান চেয়েছে, তিনটা মানই আমরা বের করে ফেলেছি। a² 3 গুণ, b² 2 গুণ, c² 4 গুণ। আমাদের প্রশ্ন বলেছে যে a² এর 3 গুণ থেকে b² এর দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফলের সাথে c² এর 4 গুণ যোগ। তাহলে আমরা দেখো যদি লিখি যে প্রশ্ন মতে, তোমরা চোখায় না মুছে দিই। দেখো এরপরে বলেছে আমাদের যদি আমরা লিখি যে প্রশ্ন মতে, নিচে লিখি দেখো, সুতরাং প্রশ্ন মতে, এটা তুমি অনেক ভাবে লিখতে পারো, আমি তোমাদের লিখে দেই তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এটা মুছে দেই, এটা আমাদের লাগবে, এটা আমাদের লাগবে। তাহলে প্রশ্ন বলেছে a² এর 3 গুণ থেকে b² এর দ্বিগুণ, এটা আলাদা, দ্বিগুণ বিয়োগ করলে, বিয়োগফলে একবার লিখে দিই, বিয়োগফলে দ্বিগুণ থেকে বিয়োগ করে বিয়োগফলের সাথে c² এর 4 গুণের যোগ সমান সমান। দেখো তুমি যদি, আমি তোমাদের দেখাই দেব, এটা হচ্ছে আমাদের তাহলে 3a² থেকে 2b² বিয়োগ করলে বিয়োগফলের সাথে 4c² যোগ। দেখো অঙ্কটা কিন্তু এটা আমাদের অ্যানসার, অনেক সহজ। তুমি যদি এটুকু না লিখে, দেখো এই পর্যন্ত না লিখে তুমি যদি একবার লিখতে প্রশ্ন মতে 3a² - 2b² + 4c², তাও আমাদের অ্যানসারটা রাইট, কোনো সমস্যা নেই। কারণ কি, যে কথাটা প্রশ্নে আমাদের বলেছে আমরা স্ট্যান্ডার্ড লিখে দিতে পারি, তবে লিখলে স্ট্যান্ডার্ড, মানে এটা মনে হবে কি একটা স্ট্যান্ডার্ড লেখা লিখেছি আমরা, যেটা মানে সহজেই কিন্তু বুঝতে পারবো যে না আমরা কি করেছি, a² 3 গুণ থেকে b² এত গুণ বিয়োগ করে এখানে কিন্তু আমরা লিখে দিয়েছি। তাহলে আমি আশা করি দেখো যে তোমরা সুন্দর করে বুঝতে পারছো যে আমরা একটা সৃজনশীলে 3টা রাশি দেওয়া ছিল, সেখান থেকে আমরা কতে কি বলেছে, কতে বলেছে b² এর সাপেক্ষে সহগ বের করো, বের করলাম। কতে বলেছে a² দ্বিগুণের সাথে c² এর 3 গুণের যোগ করলাম। গতে বলেছে যে a² 3 গুণ থেকে b² এর দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফলের সাথে
সি স্কয়ারের 4 গুণের যোগ। তাহলে এটা আমরা করতে পারলাম। তাহলে আমি আশা করি তোমরা অবশ্যই সৃজনশীলটা সুন্দরভাবে বুঝতে পারছো এবং বাসায় আবার প্র্যাকটিস করবে। আমরা দেখো 39 নম্বর শেষ করলাম, এখন আমরা 40 নম্বর করব। দেখো তোমরা মনোযোগ সহকারে বাসায় প্র্যাকটিস করবে, এগুলা বারবার করবে, দেখবা এই জাতীয় অঙ্ক আসলে। এখন দেখো তোমাকে যদি একটা সৃজনশীল দেওয়া হয়, সেম এরকম সৃজনশীল দেওয়া হয়, তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি আমি, এর উপর বেসিস করে দেখো। এটা হচ্ছে উদ্দীপক, তোমাদের বাড়ির কাজ 2a স্কয়ার সরি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তিনটি বীজগণিতীয় রাশি। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, বাসায় প্র্যাকটিস করবে। সেম সেম অঙ্ক দেখো, c স্কয়ারের সহগ কত? সেম আমি তোমাদের শেখাই দিচ্ছি, তোমরা এইভাবে করবা। b স্কয়ারের 3 গুণের সাথে b স্কয়ার 3 গুণের সাথে a স্কয়ার এর দ্বিগুণের বিয়োগ করো। আগে আমরা করেছি যোগ, এখন আমি বিয়োগ দিয়েছি, তোমরা সহজেই পারবে। দেখো গ নম্বরে কি বলেছি যে a স্কয়ার এর 5 গুণ থেকে a স্কয়ারের 5 গুণের সাথে c স্কয়ারের 4 গুণের সাথে c স্কয়ার 4 গুণের যোগফলের সাথে b স্কয়ার এর দ্বিগুণের বিয়োগ করো। দেখো তোমরা সহজেই পারবে, তোমরা অঙ্কটা উঠাই নাও একটু। দেখো তোমরা কিন্তু সহজেই পারবে। আগে যে আমরা করেছি সেম অঙ্ক, শুধুমাত্র আমরা একটু প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছি। a স্কয়ার b স্কয়ার এবং c স্কয়ার একই রকম আছে। c স্কয়ার আগে ছিল b স্কয়ার সহগ কত, c স্কয়ার দিয়েছি। b স্কয়ার 3 গুণের সাথে a স্কয়ারের দ্বিগুণের বিয়োগ, এটা আমরা কিছু আগে যোগ ছিল, বিয়োগ দিয়েছি। এখন দেখো a স্কয়ারের সাথে তুমি এটা বাংলায় অঙ্কের তোমার সংখ্যা লিখতে পারো। 5 গুণের সাথে c স্কয়ার 4 গুণের যোগফলের সাথে b স্কয়ার দ্বিগুণের বিয়োগ। তোমরা অঙ্কটা তুলে নাও একটু প্লিজ। তাহলে আমাদের এটা তোলা হয়ে গেছে, তোমরা এসব পাশে প্র্যাকটিস করবে। আমরা 40 নম্বর প্র্যাকটিস করব। দেখো তোমাদের যে অঙ্কগুলো করানো হচ্ছে তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে বারবার করে, কারণ তোমাদের যদি স্কুলে ক্লাস না হয়, তোমাদের অনলাইনে ক্লাসের উপর বেসিস করে তোমাদের একটা পরীক্ষা বা কিছু নিয়ে এর উপর বেসিস করে তোমাদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। অতএব তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। দেখো 40 নম্বর, তোমরা 40 নম্বরে দেখো সবাই আমরা প্র্যাকটিস করি। একটি খাতার সৃজনশীল 40, দেখো এটা হচ্ছে সৃজনশীল 40, আমাদের বইয়ে আছে। দেখো বইয়ের পৃষ্ঠা নম্বর 94, যে একটি খাতা x টাকা, একটি কলমের দাম y টাকা, একটি পেন্সিলের দাম z টাকা হলে, দেখো আমি লিখে দিই একটু। একটি খাতার দাম x টাকা, একটি খাতার x টাকা, একটি কলমের দাম y টাকা ও একটি পেন্সিলের দাম z টাকা হলে সৃজনশীল ক। দেখো কতে কি বলেছে, তিনটি খাতা ও দুটি কলমের মোট দাম। তাহলে দেখো আমরা অঙ্কটা লিখে ফেলছি যে একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা, একটি পেন্সিলের দাম z টাকা। তাহলে একটি কলম, একটি পেন্সিল, একটি খাতার দাম দেওয়া আছে। দেখো আমাদের কতে বলেছে তিনটি খাতা দুইটি কলমের মোট দাম কত। তাতে বলেছে 5টি খাতা
8টি পেন্সিল এর মোট দাম থেকে 10টি কলমের দাম বিয়োগ দিলে কত হবে? আচ্ছা, এরপর দেখো নম্বরে বলেছে 3x 2y 5z দ্বারা কি বোঝায়? y ও z এর সাংখ্যিক সহগ কত? x, y ও z এর সহগগুলোর গুণফল কত বা গুণ করো। দেখো আমরা এটা সলিউশন করব, তোমরা মনোযোগ সহকারে খাতায় তুলবে এবং দেখবে। তাহলে ক নম্বরে আমাদের কি বলেছে? ক নম্বরে বলেছে 3টি খাতা ও 2টি পেন্সিলের মোট দাম। তাহলে দেখো সমাধান ক, একটি খাতার দাম x টাকা, তাহলে 3টি খাতার দাম x গুণ 3 সমান 3x টাকা। দেখো আমরা খাতার দাম পেয়ে গেলাম। এরপরে আবার দেখো, আবার একটি কলমের দাম y টাকা, তাহলে আমাদের 2টি কলমের দাম 2 গুণ y সমান 2y টাকা। দেখো আমাদের কি বলেছে যে 3টি খাতা ও 2টি কলমের মোট দাম। এখান থেকে আমরা বের করলাম 3টি খাতার দাম কত বের করছি 3x, 2টি কলমের দাম কত বের করছি 2y। তাহলে আমাদের কি বলেছে মোট দাম। তাহলে মোট দাম লিখতে আমরা কি করব, যে 3টি খাতা ও কলমের মোট দাম, সুতরাং দেখো এখানে লিখি, সুতরাং মোট দাম সমান 3x 2y টাকা। এটা হচ্ছে আমাদের অ্যানসার। দেখো এটা আমাদের উত্তর। তাহলে আমরা সহজেই কিন্তু বুঝতে পারি, যদি আমরা যে একটি কলম, একটি পেন্সিল বা একটি খাতা যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই পারবো। এটা মনে রাখতে হবে যে আমাদের একটি দাম দেওয়া আছে, প্রত্যেকটা দাম একটা করে দেওয়া আছে, এখান থেকে আমাদের বাকিগুলো বের করে আমাদের সলিউশন করতে হবে। তাহলে ক নম্বরটা আমাদের হয়ে গেল। সুন্দর করে বুঝতে পারছো আশা করি। যদি কেউ না বোঝে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা তোমাদেরকে একটু সলভ করার চেষ্টা করব। এবং আমি আশা করছি আমি যেভাবে বোঝাচ্ছি তোমরা অবশ্যই সহজেই বুঝতে পারবে। তবে একটু মনোযোগ সহকারে তোমাদের ব্যাপারটা বুঝতে হবে এবং চিন্তা করতে হবে এবং খাতা তুলতে হবে। দেখো খ নম্বরটা কি বলেছে আমাদের সমাধানে? 5টি, 8টি, 10টি, তাহলে 5টি খাতা, আমরা 5টি, আমরা যদি এখন একবার ডাইরেক্ট বের করি, সমস্যা আছে? সমস্যা নেই। তাহলে 5টি খাতার দাম, তাহলে একটার দাম কত? x টাকা, 5টার দাম কত? 5x। তাহলে আমরা লিখতে পারি একবারে 5x টাকা। তারপরে দেখো যদি আমরা কলমের দাম বের করতে চাই, 10টি কলমের দাম, দেখো y গুণ 10 সমান আমরা লিখতে পারি 10y টাকা। 10টি কলমের দাম হচ্ছে 10y টাকা। এরপরে দেখো তারপর আছে কত? 8টি পেন্সিল, 8টি পেন্সিলের দাম। তাহলে আমরা কিন্তু আগের মতো করে সেম x, y, z এবং যে মানটা দেওয়া আছে মান দিয়ে বের করতে পারি। তাহলে আমরা দেখো পেন্সিলের দাম হচ্ছে, দেখো দেওয়া আছে এখানে z টাকা দেওয়া আছে। তাহলে কয়টি পেন্সিল? 8টি পেন্সিলের দাম হচ্ছে z টাকা, তাহলে কত হবে? 8z টাকা। দেখো আমাদের প্রশ্ন বলেছে কি, যে 5টি কলমের দাম থেকে 5টি খাতার দাম থেকে 8টি পেন্সিলের দামের বিয়োগফলের সাথে 10টি কলমের দামের যোগফল। তাহলে দেখো আমরা তিনটা মানই পেয়ে গেছি। এটা হচ্ছে খাতার দাম, এটা হচ্ছে কলমের দাম, এটা হচ্ছে পেন্সিলের দাম। তাহলে আমরা দেখতে পারি একবারে প্রশ্ন মতে, সুতরাং প্রশ্ন মতে তুমি প্রশ্ন পড়ে দেখবা যে 5টি খাতা 8টি পেন্সিলের মোট দাম। তাহলে 5টি খাতা তার মানে কি 5x 8z, এটা হচ্ছে কি আমার 5টি খাতা এবং 8টি পেন্সিলের যোগফলের সাথে 10টি পেন্সিলের বিয়োগ। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। খুব সহজেই আমরা আগের যেমনগুলো করেছি ওর মধ্যে এটা রয়ে গেছে, তোমরা সহজেই বুঝতে পারবে আশা করি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। এখন দেখো আবারও বলে একটু খেয়াল করো, যে প্রশ্নে বলেছে কি 5টি খাতার দামের সাথে 8টি পেন্সিলের মোট দামের থেকে
10টি 10টি কলমের বিয়োগফল, তাহলে কিন্তু আমরা সরি এখানে y হবে, একটু দেখে নাও যে এখানে হচ্ছে আমাদের কলমের দাম, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো। আমাদের আরেকটা সলিউশন রয়েছে গটা, আমরা একটু শেষ করবো। দেখো গটা অনেক সহজ, আমরা যে আগের সলিউশনটা করেছি 39 নম্বর তার মধ্যেই এটা রয়ে গেছে। দেখো আমাদের এখানে বলা হয়েছে গতে যে 3x 2y 5z বলতে আমরা কি বুঝি। দেখো আমি সহজেই বলে দিচ্ছি, এখানে হচ্ছে কি x মানে কি কলমের দাম, সরি খাতার দাম, y মানে কি কলমের দাম, এটা মানে কি পেন্সিলের দাম, এটা হচ্ছে খাতা, এটা হচ্ছে কলম, এটা হচ্ছে পেন্সিল। আচ্ছা তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে তিনটি আমরা কি লিখবো। দেখো আমি আগেও বলেছি একবার এটা যে 3x মানে কি তিনটি খাতার দাম থেকে দুটি কলমের দামের বিয়োগফলের সাথে 5টি পেন্সিলের যোগফল। তার মানে কি আমি লিখেছি দেখো তিনটি, এটা হচ্ছে অ্যানসার লিখছি। দেখো তিনটি খাতার দামের সাথে দুইটি কলমের দামের বিয়োগফল ফলের সাথে 5টি পেন্সিলের যোগ। দেখো তুমি যেভাবে লেখা না কেন তুমি সেভাবে লিখতে পারবা যে তিনটি খাতা থেকে দুটি কলমের দামের বিয়োগফলের সাথে 5টি পেন্সিলের যোগফল, যেভাবে লেখো সেভাবে অ্যানসারটা হবে। এরপর আরেকটু রয়ে গেছে, দেখো দ্বিতীয় অংশের আছে কি আমাদের বলেছে যে x y এবং z এর সহগ। দেখো y এবং z এর সহগ কি আমাদের এখানে বলা হয়েছে যে y ও z এর সহগ। আচ্ছা আমাদের সমীকরণ ছিল কত 3x 2y 5z। দেখো এইখান থেকে বলছে যে y এবং z এর সহগ কত, তাহলে y এবং z এর সহগ দেখো আমাদের লেখাই আছে, তাহলে y কত আছে -2, z কত আছে 5, তাহলে এটা আমাদের আরেকটা অ্যানসার। একটু খেয়াল করো আমাদেরকে, আমি আগেই বলেছি সহগ কোনটা সাথে যেটা লেগে থাকবে, মাইনাস থাকলে মাইনাস সহ, প্লাস থাকলে ধরতে হয় না, তাহলে এটা হচ্ছে সহগ। এরপর আমাদের আরেকটা অংশ আছে, থার্ড লাস্ট অংশ আছে যে x y ও z এর সহগগুলোর যোগফল, সরি গুণফল। দেখো গুণফল, আচ্ছা গুণফল বলতে দেখো এখানে কত প্রথমে আছে বলো 3 গুণ, তারপরে কত আছে -2 গুণ 5, তাহলে আমরা এটা গুণ করে দেখো 3 5 15 15 30, সাথে একটা মাইনাস রয়ে গেছে, প্লাস প্লাসে মাইনাস। দেখো সহগগুলো কিন্তু আমরা আগের অঙ্কে শিখেছি, এখানে আমরা সহজ করে শিখলাম। তাহলে আমরা আজকে দুটো সৃষ্টি করলাম, একটা হচ্ছে 39, একটা হচ্ছে 40 তোমাদের, এবং একটা বাড়ির কাজ দেওয়া হয়েছে তোমাদের, একটা সৃজনশীল আমি বাড়ির কাজ লিখে দিয়েছি, তোমরা লিখে নিয়েছো। অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করবে। আমরা তিনটা অঙ্ক শিখলাম, এটা হচ্ছে লেকচার 2, আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ এটা শেষ হয়ে যাবে পরবর্তী লেকচারে। তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, ভালো করে প্র্যাকটিস করবে, কারণ অঙ্কে প্র্যাকটিস করলে তো পারবে না, অবশ্যই তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং যাতে ভালো ভালো অঙ্কে, এবং আমি যে টপিকগুলো বলেছি তোমরা অবশ্যই খাতায় তুলে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাস দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।